আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। এই মুহূর্তে কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সাউন্ড ভিডিও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করবেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক শিক্ষার্থী যুক্ত আছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। সবাই একটু কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই যুক্ত আছেন। সবাইকে জানাচ্ছি তুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাবাহিক আলোচনায় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 42 থেকে 57 ধারা পর্যন্ত আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যেমন ঘোষণামূলক মামলা, রিসিভার,
নিষেধাজ্ঞা, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে একটা করে অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন। নাটোর থেকে যুক্ত হয়েছি AHM হাফিজুল হাসান যুক্ত আছেন, আমিনুল রহমান আমিন যুক্ত আছেন, আনিসুর রহমান আনিস আমিন যুক্ত আছেন, আমিনুর রহমান আমিন যুক্ত আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি সকল শিক্ষার্থীকে এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন। সবার প্রতি একটা করে অনুরোধ থাকবে, আপনারা বিভিন্ন গ্রুপে বার কাউন্সিলের বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই একটা করে শেয়ার করবেন। তার পূর্বে আপনাদের বলবো যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল, সেই তফসিল আমরা ঘোষিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের তারিখ। তো আমি মনে করি যে আপনাদের যে পরীক্ষা নির্বাচনের আগে না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনাদের পরীক্ষা নির্বাচনের আগে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি মনে করি আপনারা যে যেখান থেকে আছেন, যে সকল শিক্ষার্থী আসন্ন বার কাউন্সিল MCQ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আইনটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি রেগুলার আইনটাকে চর্চা করতে হবে। আপনি যদি রেগুলার আইন চর্চা না করেন তাহলে কিন্তু এক সময় এই আইনটাকে আপনি ভুলে যাবেন। সো আপনাকে নিয়মিতভাবে আইনটাকে চর্চা রাখতে হবে। ওকে, নিয়মিতভাবে আইনটাকে চর্চায় রাখতে হবে। সো আমি আপনাদের যে বিষয়টা বলবো, এখানে নিয়মিত আইন চর্চার কোনো বিকল্প নেই। আপনাকে নিয়মিত আইন চর্চা করতে হলে অবশ্যই বই, এই যে বইয়ের সাথে আপনার কিন্তু সম্পর্ক রাখতে হবে। তো যাই হোক, অনেকেই যুক্ত আছেন, অনেকেই শেয়ার দিয়েছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত আছি আপনাদের সাথে। নিয়মিত আইন চর্চার কোনো বিকল্প নেই। ওকে, আমরা একটা প্রশ্নে চলে যাচ্ছি, আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটা প্রশ্ন নিয়ে তারপরে চলে যাব আমাদের পরবর্তী বিষয়ে, যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় বর্ণিত আছে? প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় বর্ণিত আছে? একটু কমেন্ট করবেন। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় বর্ণিত আছে? সবাই একটা করে কমেন্ট করবেন। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় বর্ণিত আছে? ওকে, প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় বর্ণিত আছে? আমিনুর রহমান আমিন, আবু হুরাইরা যুক্ত আছেন, শরীফুল মামুন, ইয়াসমিন রত্না সহ অনেক শিক্ষার্থী যুক্ত আছেন। ওকে, আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। শিমু সুলতানা যুক্ত আছেন। ওকে, শেয়ার ডান। আবু হুরাইরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল শিক্ষার্থী শেয়ার দিয়েছেন। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনারা দেখতেই পাচ্ছেন, ঘোষণামূলক মামলা, রিসিভার এবং নিষেধাজ্ঞা। তো খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা থেকে আমরা আলোচনা শুরু করব। এখন এই যে ঘোষণামূলক মামলা, ওকে, শেয়ার ডান দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমেই চলে যাব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা। এই যে 42 ধারা, এই ধারাতে বলা হয়েছে ঘোষণামূলক মোকদ্দমার কথা। খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, যে ডিসক্রিপশন অফ কোর্ট আস টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট। দেখেন, এই শিরোনামের মধ্যেই
শিরোনামের মধ্যেই কিন্তু আপনার এই ধারাটির যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা জানতে পারবেন। ওকে, এখানে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের যে ক্ষমতা, স্বেচ্ছাধীন যে পাওয়ার, সে সম্পর্কে এই ধারায় বর্ণনা করা আছে যে মর্যাদা বা অধিকার, অর্থাৎ এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা, এখানে দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে আপনি এই ধারায় মামলা দায়ের করতে পারবেন। দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে। এখন এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় কয়টি ক্ষেত্রে আপনি ঘোষণা চাইতে পারবেন? দুইটি ক্ষেত্রে, মূলত দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে। কি কি বিষয়? দুইটি বিষয় আপনি কি করতে পারবেন? ঘোষণা চেয়ে মামলা করতে পারবেন। এক নাম্বার হচ্ছে, দেখেন যে বিষয়টা বলা হচ্ছে যে লিগ্যাল ফ্যাক্টর বা আইনগত পরিচয়। আইনগত পরিচয় দেখা যাচ্ছে যে কেউ যদি আপনার পরিচয় অস্বীকার করে, আপনার অধিকারকে অস্বীকার করে, তখন কিন্তু আপনি ঘোষণা চেয়ে এই প্রতিকারটা পেতে পারেন। ধরেন এই যে আমরা একটা উদাহরণ পড়ি বারবার, যে ধরেন একজন শিক্ষক, প্রধান শিক্ষক একটা স্কুলের, তাকে অস্বীকার করলো কমিটি, তখন কিন্তু শিক্ষক দেওয়ানি কার্যবিধির যে পদ্ধতি, এই পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 42 ধারা, এই ধারায় কিন্তু তিনি প্রতিকার চেয়ে মামলা দায়ের করতে পারেন বা করে থাকেন। তো আইনগত পরিচয় যদি কেউ অস্বীকার করে, আপনি একজন ব্যক্তি, আপনাকে কেউ যদি অস্বীকার করলো, তখন কিন্তু আপনি ঘোষণা চাইতে পারবেন। এবং রাইট আস টু প্রপার্টি, অর্থাৎ রাইট টু ক্যারেক্টার, রাইট টু প্রপার্টি, তাহলে আপনার প্রপার্টি বা সম্পত্তি, এই যে দুইটা বিষয়, সম্পত্তির অধিকার যদি কেউ অস্বীকার করে, এই যে দুইটা বিষয়, অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখেন আইনগত পরিচয় এবং আপনার সম্পত্তির অধিকার, এই দুইটা বিষয় যদি কেউ অস্বীকার করে বা অস্বীকৃতি জানায়, তখন কিন্তু আপনি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই যে 42 ধারাটা, এই ধারায় কিন্তু আপনি প্রতিকার চেয়ে মামলা দায়ের করতে পারবেন। এমডি সালাম স্যার, আমি তো পাবলিক ক্লাস ছাড়া কোনো ক্লাস করতে পারতেছি না। ওকে, তাহলে দেখেন, তাহলে এই যে বিষয়টা কি, 42 ধারার দুইটি বিষয়, আইনগত পরিচয়, লিগ্যাল ক্যারেক্টার এবং রাইট টু প্রপার্টি, রাইট টু লিগ্যাল ক্যারেক্টার, রাইট টু প্রপার্টি। ওকে, ধান দিয়েছেন কাকলি দাস, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমাদের আজকের এই লাইভ ক্লাসটি একসাথেই সম্প্রচারিত হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি থেকেও। এমডি আশরাফুল আলমের যে আইডি, এই আইডি থেকেই এটা সম্প্রচারিত হচ্ছে। ওকে, তো এখানে দেখেন, আমরা কিছু উদাহরণ পড়তে হবে। এখানে 42 ধারাতে বিষয়টা হচ্ছে, দুইটা বিষয়ে আপনি এখানে মামলা করতে পারবেন। সহজ ভাষায় আপনাকে বুঝতে হবে, আপনার বই পড়া লাগবে না, আপনি ক্লাসের পড়াটা ভালোভাবে মনোযোগের সাথে দেখেন। আমি মনে করি আপনার কি করতে হবে না, বই দেখতে হবে না, আপনি ক্লাসের পড়াটা দিয়েই কিন্তু আপনার প্রস্তুতি হয়ে যাবে। সো এখানে দেখেন, এই যে লিগ্যাল ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, রাইট টু আস প্রপার্টি, হ্যাঁ, অর্থাৎ রাইট আস টু প্রপার্টি এবং লিগ্যাল ক্যারেক্টার, আইনগত পরিচয়, সম্পত্তির অধিকার, কেউ যদি অস্বীকার করে, আপনি এখানে কি করতে পারবেন? এই ধারায় মামলা দায়ের করতে পারবেন। যেমন এখান থেকে কিছু উদাহরণ আপনাকে পড়ে নিতে হবে। উদাহরণে আমরা পড়ে যাচ্ছি, তার পূর্বে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে এই যে 42 ধারা আপনি ঘোষণা, এটা নেতিবাচক ইতিবাচক উভয় প্রকার হতে পারে। এটা কি হতে পারে? নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে। নেতিবাচক ইতিবাচক উভয় প্রকার হতে পারে। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনাকে এই মামলাটা দায়ের করতে হলে প্রত্যেকটা ঘোষণার জন্য 300 টাকা কোর্ট ফি দিতে হবে। তাহলে প্রত্যেকটা ঘোষণার জন্য 300 টাকা কোর্ট ফি, প্রত্যেক ঘোষণায়, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবং এখানে মনে রাখতে হবে আনুষাঙ্গিক প্রতিকার, একটা বিষয় আছে আনুষাঙ্গিক প্রতিকার। এই যে দুইটা বিষয় যখন আপনাকে কেউ অস্বীকার করবে, আপনি যখন মামলা দায়ের করবেন, তখন আপনাকে আনুষাঙ্গিক প্রতিকার চাইয়া মামলা দায়ের করতে হবে। যদি আনুষাঙ্গিক প্রতিকার চাওয়ার দরকার হয়,
আপনি আনুষঙ্গিক প্রতিকার চাইলেন না, শুধুমাত্র ঘোষণা চাইলেন, তখন কিন্তু আদালত আপনার এই ঘোষণাটা মঞ্জুর করবে না। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আইন সম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তির সমতুল্য আছে এমন ব্যক্তি। ওকে, এই যে আনুষঙ্গিক প্রতিকারটাকে দেখেন, আনুষঙ্গিক প্রতিকার এই 42 ধারাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিষয়টা। আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার যদি দরকার হয়, আপনি আনুষঙ্গিক প্রতিকার ব্যতীতই শুধুমাত্র ঘোষণা চাইলেন, তখন কিন্তু আদালত আপনাকে কোনো ঘোষণা মঞ্জুর করবে না। অবশ্যই আপনাকে আনুষঙ্গিক প্রতিকার চেয়ে ঘোষণাটা চাইতে হবে। যেমন ধরেন একটা সম্পত্তি, এই সম্পত্তির মালিক ধরে এ নামক একজন ব্যক্তি এই ভূমিটার মালিক। এখন এই ভূমিটা অন্য কোনো ব্যক্তি দাবি করতেছে। এখন এ নামক ব্যক্তির কাগজপত্র আছে, তবুও কিন্তু অন্য কোনো ব্যক্তি এই ভূমিটা দাবি করে, তখন কিন্তু এ নামক ব্যক্তি ঘোষণা চাইতে পারবে যে না, এই জমির প্রকৃত মালিক হচ্ছি আমি। তখন কিন্তু তিনি এখানে ঘোষণা চাইতে পারবেন। তবে দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি এই জমির মালিক, বি নামক ব্যক্তি এই জমিটা বেদখল করলো। ভালোভাবে একটু খেয়াল করবেন, বেদখল করে। এখানে আনুষঙ্গিক প্রতিকার কোনটা? এই যে বেদখল করলো, এ নামক ব্যক্তিকে আগে কি করতে হবে? দখল পুনরুদ্ধার চাইতে হবে, দখল পুনরুদ্ধার। এই যে দখল পুনরুদ্ধার এটা হচ্ছে এখানে আনুষঙ্গিক প্রতিকার। এখানে যখন দেখা যাবে বি নামক ব্যক্তি এই জমি বেদখল করেছে, তখন কিন্তু এ নামক ব্যক্তি শুধুমাত্র ঘোষণা চাইলে আদালত এখানে কোনো ঘোষণা মঞ্জুর করবে না। তাহলে এ নামক ব্যক্তির কি করতে হবে? এখানে এ নামক ব্যক্তির দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে দখল পুনরুদ্ধার এবং ঘোষণা। এই যে দখল পুনরুদ্ধার চাইতে হবে, এখানে শুধুমাত্র ঘোষণা চাইলে কিন্তু আদালত এখানে কোনো ঘোষণা দিবেন না। তাহলে এখানে কি করতে হবে? দখলটা কিন্তু এখানে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এখানে আনুষঙ্গিক প্রতিকার চাওয়াটা এই মুহূর্তে এ নামক ব্যক্তির এটা বাধ্যতামূলক। অবশ্যই এখানে তাকে দখল পুনরুদ্ধার সহ ঘোষণা চাইতে হবে। এখন দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি দখল পুনরুদ্ধার চাইলেন না, শুধুমাত্র ঘোষণা চাইলেন। এই ধারাতে বলা হচ্ছে 42 ধারাতে এখানে তাকে কোনো ঘোষণা আদালত মঞ্জুর করবেন না। লাস্ট ওয়ার্ড আইডির নাম, আইনগত পরিচয়ের জন্য কোন আদালতে মামলা করব? আদালতে আর্থিক একটা নির্ধারণ করতে হবে কিভাবে? এটা আপনি দেওয়ানি আদালতে মামলা করবেন। হ্যাঁ, দেওয়ানি আদালতে মামলা করবেন। আর আর্থিক এখতিয়ার বলতে এই জমির আপনার মূল্যবানের উপর ভিত্তি করে তো আপনি মামলাটা দায়ের করবেন। সিভিল জাজ নাকি সিনিয়র সিভিল জাজ নাকি যুগ্ম জেলা জাজে করবেন, এটা তো আমরা পিকুনিয়ারি জুরিসডিকশনে আলোচনা করেছি। হ্যাঁ, আপনি অনেক ভিডিও আছে, দেখে নেবেন। ওকে, তো এই যে আনুষঙ্গিক প্রতিকার, এই আনুষঙ্গিক প্রতিকার অবশ্যই এটা বাধ্যতামূলক, আপনাকে চাইতেই হবে। ওকে, তো এই যে 42 ধারার মূল বিষয়গুলো কি, এখানে আমাদের আর কি কি বিষয় মনে রাখতে হবে? এই যে ঘোষণামূলক মোকদ্দমায় ডিক্রি হলে এই ডিক্রি জারির দরকার নাই, অটোমেটিক এটা কি হবে? ডিক্রি জারি হয়ে যাবে। এটা ঘোষণামূলক মামলায় কি ডিক্রি জারি করার প্রয়োজন আছে? উত্তর এক কথা উত্তর দিবেন যে না, ঘোষণামূলক ডিক্রি জারি করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনারা নোট করে রাখতে পারেন। যে আনুষঙ্গিক প্রতিকার অবশ্যই চাইতে হবে। যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার বিধান থাকে, তখন কিন্তু আপনাকে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। শুধুমাত্র ঘোষণা চাইলে আপনার এখানে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবেন না। তো কুঠি দিতে হবে প্রত্যেক ঘোষণার জন্য 300 টাকা। এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা। এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। আরো মনে রাখতে হবে এই মামলার তামাদি মেয়াদ সম্পর্কে। দেখেন, তামাদি মেয়াদ, এটি ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ সংক্রান্ত নির্ধারিত নিয়ম বা প্রথম তফসিল, তামাদি আইনের যে আমরা প্রথম তফসিল যদি দেখি, ঘোষণামূলক মামলা করার যে সময় বা তামাদি কাল, এই সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট বলা নাই।
অর্থাৎ আমরা তামাদি আইনের যে প্রথম তফসিলে কিন্তু মোকদ্দমার 1 থেকে 149 আর্টিকেল পর্যন্ত এখানে কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা মামলার তামাদি মেয়াদ কত সময়ের মধ্যে দায়ের করতে হবে। কিন্তু ঘোষণামূলক মামলার নির্ধারিত তামাদির কথা কিন্তু আমাদের তামাদি আইনের প্রথম তফসিলে কোথাও বলা নাই। তখন কি করতে হবে? আমাদের এখানে তামাদি আইনের আর্টিকেল 120 প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে? 120। এই যে তামাদি আইনের 120 আর্টিকেলে যে কথাটা বলা হচ্ছে, যদি তামাদি আইনের প্রথম তফসিলে সুনির্দিষ্টভাবে একটা মামলার তামাদি মেয়াদ সম্পর্কে বলা না থাকে, তখন 120 আর্টিকেলে বলা হচ্ছে ওই মামলাগুলো দায়ের করতে হবে 6 বছরের মধ্যে। কত দিনের মধ্যে আপনি মামলা করবেন? 6 বছরের মধ্যে। আরেকটা টেকনিকও আমি এখান থেকে বলে দিচ্ছি, 42 ধারা থেকে 57 ধারা পর্যন্ত এখানে যত প্রকার মামলা আপনারা এখানে দেখবেন পরবর্তীতে, প্রত্যেকটা মামলায় কিন্তু তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। কারণ 42 ধারা থেকে 57 ধারা পর্যন্ত যত প্রকার মামলা এখানে আছে, কোথাও কিন্তু সুনির্দিষ্ট মেয়াদের কথা তামাদি আইনের প্রথম তফসিলে বলা নাই। সেহেতু আমরা যেখানে আপনার মামলার তামাদি মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা না থাকে, সেখানে আমরা 120 আর্টিকেল ব্যবহার করব এবং ওই মামলাগুলোর তামাদি মেয়াদ আমাদের ধরে নিতে হবে 6 বছর। ওকে, শুধু আইনগত পরিচয়ের জন্য আদালতে সিভিল জাজ। ওকে ওকে শিমু সুলতানা, শুধুমাত্র ঘোষণার প্রক্রিয়া হলে 300 টাকা, আনুষঙ্গিক প্রতিকার ঘোষণা হলে হ্যাঁ, আনুষঙ্গিক প্রতিকার সহ যদি আপনি চান, তখন কিন্তু তামাদি মেয়াদ এবং কোর্ট ফি চেঞ্জ হয়ে যাবে। এটাও বলে রাখি যে যখন আপনি আনুষঙ্গিক প্রতিকার চাইবেন, যেমন ধরেন দখল পুনরুদ্ধার বা দলিল সংশোধন ইত্যাদি যে কোনো আনুষঙ্গিক প্রতিকারের প্রয়োজন হলে আপনি যখন আনুষঙ্গিক প্রতিকার সহ মামলাটা দায়ের করবেন, তখন কিন্তু আপনাকে কোর্ট ফি, দখল পুনরুদ্ধারের এড ভ্যালুরাম কোর্ট ফি, মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে এবং তামাদি মেয়াদ হবে তখন ধরি আপনার এই যে 8 ধারা মামলা করলেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে এবং ঘোষণা চাইলেন, তখন কিন্তু আপনাকে আনুষঙ্গিক প্রতিকার বলবৎ থাকবে 12 বছরের মধ্যে আপনি মামলা করবেন। ওকে, এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এইটুকু মনে রাখলে, দেখেন এই কথাগুলো মনে রাখলে আপনার যে 42 ধারা ঘোষণামূলক যে বিষয়টা বলা হচ্ছে যে ডিসক্রিপশন অফ কোর্ট আস টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট, অর্থাৎ কোনো আইনগত পরিচয় এবং সম্পত্তিতে কোনো অধিকার কেউ যদি অস্বীকার করে, আপনার ব্যক্তিগত পরিচয় কেউ অস্বীকার করলো বা আপনার কোনো সম্পত্তি কেউ অস্বীকার করলো, তখন আপনি ঘোষণা চাইতে পারেন আদালতে। এবং ঘোষণার পাশাপাশি যদি আনুষঙ্গিক প্রতিকারের দরকার পড়ে, আপনাকে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, এটা বাধ্যতামূলক। আনুষঙ্গিক প্রতিকার না চাইলে এখানে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবেন না। প্রত্যেকটা ঘোষণার জন্য আমাদের কোর্ট ফি দিতে হবে 300 টাকা। এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। এটা তো আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, দেখেন প্রশ্ন এখানে আপনাকে কমন পাওয়ার জন্য কিছু উদাহরণের শরণাপন্ন হতে হবে, কিছু উদাহরণ দেখতে হবে। কারণ আপনি যদি প্রশ্ন 100% কমন চান, উদাহরণগুলো দেখে নেবেন। যেমন ধরেন, এ নামক একজন ব্যক্তি আইনগতভাবে একটি নির্দিষ্ট জমির দখলে আছে। ধরেন এ নামক একজন ব্যক্তি, আমাদের করিম চাচার একটা জমি আছে, পার্শ্ববর্তী গ্রামের কিছু লোক, গ্রামবাসী ওই জমির মধ্য দিয়ে যাতায়াতের অধিকার দাবি করে। করিমের একটা জমির উপর দিয়ে যাতায়াতের রাস্তা দাবি করে আরেক গ্রামের লোকজন। তখন করিম কি করে, তাদের দাবির অধিকারী নয় মর্মে তিনি ঘোষণা চাইতে পারেন যে আমার এটা জমি, এটার মালিক হচ্ছে আমি, এই জমি দিয়ে তারা রাস্তা নিতে পারবে না বা তাদের চলাচলের পথ নিতে পারবে না, এরকম কিন্তু তিনি একটা ঘোষণা চাইতে পারেন। এই রকমের উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন হয় বারবার। যেমন ধরেন আরেকটা উদাহরণ আপনারা পড়ে নিতে পারেন যে এ নির্দিষ্ট সম্পত্তির দখলে আছে, বি ওই সম্পত্তির মালিক এবং এ এর তা নিকট অর্পণ করা আবশ্যক মর্মে দাবি করে, এ সম্পত্তি নিজ দখলে রাখার অধিকার মর্মে ঘোষণা চাইতে পারে। যে এই যে এ নামক একজন ব্যক্তি একটা সম্পত্তির দখলে আছে, বি কি করতেছে, বি নামক ব্যক্তি সেটার মালিকানা দাবি করতেছে, তখন কিন্তু এ নামক ব্যক্তি ওই জমিটা তার দখলে আছে, এটা রাখার জন্য তিনি ঘোষণা চাইতে পারেন। এরকম কিছু উদাহরণগুলো দেখে নিতে পারেন। আমরা কিছু প্রশ্নে চলে যাব। তারপরে 43 ধারাটা পড়ে নেই। তারপরে
না, প্রশ্ন, এখান থেকে কিছু প্রশ্ন করি। দেখেন, একটা প্রশ্ন হয়েছে, এনি পারসন ইনটাইটল টু এনি লিগ্যাল ক্যারেক্টার অর টু এনি রাইট আস টু প্রপার্টি মে ইনস্টিটিউট এ সুট। মানে একটা হেডলাইন তুলে দিয়েছে, এ পারসন ইনটাইটল টু এনি লিগ্যাল ক্যারেক্টার অর টু এনি রাইট আস টু এনি প্রপার্টি মে ইনস্টিটিউট এ সুট। অর্থাৎ এই যে বিধানটা, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বর্ণিত আছে, এরকমের প্রশ্ন জানতে চেয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, দেওয়ানি মোকদ্দমায় কোনটি রক্ষণীয় নয়? এই যে রক্ষণীয়র কথাটা, যে ঘোষণাটা ইতিবাচক নেতিবাচক উভয় প্রকার হতে পারে। যেমন ধরা যাচ্ছে করিম রহিমের দত্তক পুত্র নয় মর্মে তিনি ঘোষণা চাইতে পারেন, বা তিনি তার দত্তক পুত্র মর্মে ঘোষণা চাইতে পারেন। এই যে ইতিবাচক নেতিবাচক উভয় প্রকার কিন্তু হতে পারে, উভয় প্রকারই ঘোষণা হতে পারে। এই রকমের একটা প্রশ্ন এখান থেকে আসছে। দেখেন, যে দেওয়ানি মোকদ্দমায় কোনটি রক্ষণীয় নয়? রক্ষণীয় নয়, বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, বাদী বিবাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা। অপশন গ, উপরের সবগুলো। এখানে উত্তর কিন্তু হবে উপরের সবগুলো, কারণ আমরা জানি 42 ধারা যে ঘোষণাটা, এই ঘোষণাটা ইতিবাচক নেতিবাচক উভয় প্রকার হতে পারে। সো এখানে তিনি বিবাদীবাদীর দত্তক পুত্র নয় মর্মে তিনি ঘোষণা চাইতে পারেন, বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা চাইতে পারেন, তার পালক পিতা মর্মেও তিনি ঘোষণা চাইতে পারেন, সবাই এখানে চাইতে পারেন। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি, উত্তর করবেন চটপট। এ নামক একজন ব্যক্তি একটি জমির দখলে আছে, প্রতিবেশী গ্রামবাসী উক্ত জমির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে। এ মামলা করতে পারে, কোন মামলাটা দায়ের করতে পারে? এই যে উদাহরণ থেকেই দেখেন এই প্রশ্নটা আসছে, যে এ একটি জমির বৈধ দখলে আছে, প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে। এ মামলা করতে পারে অগ্রক্রয়ের, ক্ষতিপূরণের, ঘোষণার নাকি বন্টনের? উত্তর করবেন চটপট। এখানে এ নামক ব্যক্তি কি মামলাটা দায়ের করতে পারে? ওকে, সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে। হ্যাঁ, আপনারা উত্তর করবেন। এখানে কি হবে উত্তর? ভেরি গুড, অনেকেই উত্তর দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছেন, ভেরি গুড। আরেকটা প্রশ্ন দেখেন, কলেজের অধ্যক্ষ হিসেবে, এই যে এই উদাহরণটা আপনারা একটু দেখে নেবেন, যে কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া যায়? দেখেন, আমি যে বেসিকটা আপনাদেরকে শেখালাম, এই বেসিক থেকে আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, উত্তর করতে পারবেন। যে ক্ষতিপূরণের মামলায় কুটফি কত, না সরি ঘোষণামূলক মামলার কুটফি কত, তারপরে কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়কের বিরুদ্ধে জারি মামলা করতে হয় না, আবশ্যকীয় সম্পূরক প্রতিকার ফার্দার রিলিফ না চাইলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন ধারার মামলা ব্যর্থ হয়। দেখেন, আবশ্যকীয় সম্পূরক প্রতিকার, এটাকে বলা হয় আনুষঙ্গিক প্রতিকার। যে আবশ্যকীয় সম্পূরক প্রতিকার বা ফার্দার রিলিফ না চাইলে দা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় মামলা ব্যর্থ হয়। এই যে উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো আপনারা একটু করে যাবেন। দেখেন, প্রায় 9টা থেকে 10টা প্রশ্ন হয়েছে এই যে কয়েকটা বিষয় থেকে। আপনি যদি এই বিষয়গুলো, সিম্পল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন, আপনাকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, আপনি এখানে কি করতে পারবেন, উত্তর করতে পারবেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি পরের বিষয়ে। আমরা এখন আলোচনা করব, আবারও একটু সামারি করে দিচ্ছি, যে দুইটি বিষয়ে ঘোষণা চাওয়া যায়, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস, মানে ক্যারেক্টার, কোন পদ পদবি এবং তার যে সম্পত্তির অধিকার যদি কেউ বঞ্চিত করে বা অস্বীকার করে, তখন আপনি ঘোষণা চাইতে পারবেন। আনুষঙ্গিক প্রতিকারের দরকার হলে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। 300 টাকা কোর্ট ফি, স্বেচ্ছাধীন ক্ষমতা আদালতের, তামাদি মেয়াদ হচ্ছে 120 আর্টিকেলে 6 বছর, এবং এখানে প্রত্যেকটা ঘোষণার জন্য 300 টাকা। ওকে, তো আমরা চলে যাচ্ছি 43 ধারা। এই 43 ধারাটাও খুবই গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে।
দেখেন এখানে যে বিষয়টা বলা হচ্ছে ঘোষণার ফলাফল, ইফেক্ট অফ ডিক্লারেশন, ঘোষণার ফলাফল সম্পর্কে, ঘোষণার ফলাফল সম্পর্কে 43 ধারাতে বলা হয়েছে। কত ধারা? 43 ধারা। ঘোষণার ফলাফল সম্পর্কে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 43 ধারা। এই যে 43 ধারা, এই ধারাতে বলা হচ্ছে ঘোষণার ফলাফল সম্পর্কে। এই যে আপনার ঘোষণা, এই ঘোষণার ফলাফল, এই ঘোষণার ফলাফল সম্পর্কে বলা হয়েছে 43 ধারা। কয়জন ব্যক্তির উপরে এই ঘোষণাটা মানতে বাধ্য? অর্থাৎ 43-এর বক্তব্য অনুযায়ী ঘোষণামূলক মোকদ্দমার ফলাফল দ্বারা কয় ধরনের ব্যক্তি এটা মানতে বাধ্য? এখানে 3 ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে। 3 ধরনের ব্যক্তি এই ঘোষণাটা মানতে বাধ্য। কাদের উপর প্রযোজ্য? এই যে আপনার ঘোষণা, একটা ডিক্রি হলো, এই ঘোষণার ফলটা কারা ভোগ করতে পারবে, কাদের উপর এটা প্রযোজ্য? এখানে ঘোষণামূলক মোকদ্দমা যিনি করবেন সেই মোকদ্দমার পক্ষগণ, মোকদ্দমার পক্ষগণের উপর এটা, পক্ষগণ এটা মানতে বাধ্য। ঠিক আছে, তারপরে দেখেন পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তি, পক্ষগণের মাধ্যমে, পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তি যিনি, এই ঘোষণাটা মানতে বাধ্য। এবং দেখেন যেখানে পক্ষগণের মধ্যে ট্রাস্টি হিসেবে নিযুক্ত থাকে, উক্ত ঘোষণামূলক ডিক্রির তারিখ থেকে ওই পর্যন্ত ট্রাস্টি বেঁচে থাকলে যাদের জন্য ট্রাস্টি হতো, অর্থাৎ ট্রাস্টি বা যাদেরকে পরবর্তীতে ট্রাস্টি নিযুক্ত করা হয়েছে তাদেরকে, অন্য কোনো ব্যক্তি কিন্তু, হ্যাঁ, তৃতীয় কোনো পক্ষ বা অন্য কোনো ব্যক্তি এটা মানতে বাধ্য না। এখানে এটা মানতে বাধ্য, এটা কাদের উপর? এই যে ঘোষণাটা, এই যে ঘোষণামূলক ডিক্রিটা আমরা 42 ধারায় দেখব, এই ঘোষণামূলক যে ডিক্রিটা এটা কাদের উপর প্রযোজ্য, কারা এটা মানতে বাধ্য? এটা মানতে বাধ্য কারা? বাধ্য এই 3 শ্রেণীর ব্যক্তি। তৃতীয় কোনো ব্যক্তির উপর এই ঘোষণাটা মানতে বাধ্য নয়, তৃতীয় কোনো ব্যক্তি মানতে বাধ্য নয়। এখান থেকে একটা চমৎকার উদাহরণের মাধ্যমে আপনাকে এই ধারাটা বুঝতে হবে। তাহলে আমরা প্রথমেই বিষয়টা হচ্ছে ঘোষণামূলক মামলার ফলাফল সম্পর্কে বলা হয়েছে কোথায়? চটপট করে কমেন্টে উত্তর দিয়ে যাবেন। ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা, তার ফলাফল সম্পর্কে বলা হয়েছে 43 ধারা। ফলাফল 3 শ্রেণীর ব্যক্তি এটা মানতে বাধ্য, তাদের উপর এটা বাধ্যকর এই ডিক্রিটা। মোকদ্দমার যে কোনো পক্ষ, পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তি এবং ট্রাস্টিগণ। এখন দেখেন এই যে উদাহরণটা আমি দেব, একটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ আছে যে তৃতীয় কোনো ব্যক্তি এটা মানতে বাধ্য নয়, থার্ড পারসন এটা মানতে বাধ্য নয়। কেননা এখানে একটা উদাহরণ আছে, চমৎকার একটা উদাহরণ। এ একজন হিন্দু তার কথিত স্ত্রী বি এবং তার মাকে প্রতিবাদী করে দায়েরকৃত মামলায় তার বিবাহ যথারীতি সম্পন্ন হয়েছে মর্মে একটা ঘোষণা প্রদান করেন এবং তার দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আদেশ প্রদানের জন্য আদালতে ঘোষণা চান। আদালত সেই মর্মে ঘোষণা প্রদান করেন। দেখেন এ নামক ব্যক্তি, যেমন ধরেন বি নামক ব্যক্তিকে এ নামক ব্যক্তির স্ত্রী, এ নামক ব্যক্তির স্ত্রী হচ্ছে বি। এখন এ নামক এ এর মাতা, এ নামক ব্যক্তির মাতা এটা অস্বীকার করলো। কে অস্বীকার করলো? এর মাতা, এ নামক ব্যক্তির মা বা মাতা, হ্যাঁ, মা। এ নামক ব্যক্তি বলতেছে বি হচ্ছে আমার বৈধ স্ত্রী, কিন্তু এটা মানতে নারাজ হচ্ছে এ নামক ব্যক্তির মা, তিনি এটা মানতে নারাজ। তখন এ নামক ব্যক্তি ঘোষণামূলক একটা মোকদ্দমা দায়ের করেন, তাদেরকে পক্ষ করে ঘোষণা মামলা করেন। এই ঘোষণার মামলায় এখানে দেখেন এ নামক ব্যক্তি তাদেরকে পক্ষ করেন। এখন আদালত দেখেন এই মামলায় যে কথাটা বলা হচ্ছে, আদালত সেই মর্মে একটা ঘোষণা প্রদান করেন যে হ্যাঁ, এ নামক ব্যক্তির স্ত্রী হচ্ছে বি এবং এর পক্ষ হচ্ছে সি। তাহলে এখানে দেখেন পক্ষ এ বি, সি না, সরি, সি তার মা। এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে তার বৈধ স্ত্রী হিসেবে যখন দাবি করে, এ নামক ব্যক্তির মা সেটা অস্বীকার করে।
অস্বীকার করার পরে এ নামক ব্যক্তি কি করলো, একটা ঘোষণামূলক মামলা দায়ের করলো যে বি হচ্ছে আমার বৈধ স্ত্রী। পরবর্তীতে আদালত এটা কি করলেন, একটা ঘোষণা দিলেন। এই ঘোষণাটা মানতে কিন্তু এই তিনজন বাধ্য। কে বাধ্য? এ নামক ব্যক্তি, বি নামক ব্যক্তি এবং তার মা, তাদের উপর এটা বাধ্যকর। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে সি নামক একজন ব্যক্তি এসে বলতেছে বি হচ্ছে আমার স্ত্রী। এখানে কে বলল? আরেকজন ব্যক্তি এসে বলল, সি নামক একজন ব্যক্তি, সে বলতেছে বি হচ্ছে আমার স্ত্রী। এখন এই যে ডিক্রিটা দিল, এই যে ডিক্রিটা, এ নামক ব্যক্তি যে মামলাটা দায়ের করলেন, এই মামলার যে ডিক্রিটা হলো, এই ডিক্রিটা কি সি নামক ব্যক্তির উপর প্রযোজ্য হবে? এটাই হচ্ছে প্রশ্ন। এখানে এটাই হচ্ছে মূলত প্রশ্ন, যে না, এটা সি নামক ব্যক্তির উপর প্রযোজ্য হবে না, কারণ সি নামক ব্যক্তি এখানে কোনো পক্ষ না, এখানে পক্ষ ছিল এ, বি এবং তার মা। তাহলে সি নামক ব্যক্তি কিন্তু এখানে কোনো পক্ষ নয়। সো সি নামক ব্যক্তির উপর এই যে এ নামক ব্যক্তির যে ঘোষণার ডিগ্রি, সি নামক ব্যক্তি এটা মানতে বাধ্য নয়। সো এই যে উদাহরণটা, এই উদাহরণ থেকে প্রশ্ন হতে পারে, এটা লিখিত পরীক্ষায় প্রবলেমেটিক প্রশ্ন হয়। যেমন ধরেন এই যে উদাহরণটা, এ একজন হিন্দু, তার কথিত স্ত্রী বি এবং তার মাকে প্রতিবাদী করে দায়েরকৃত মামলায় তার বিবাহ যথারীতি সম্পন্ন হয়েছে মর্মে একটা ঘোষণা মামলা করেন। তার দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আদালতের আদেশ প্রার্থনা করেন। আদালত সেই মর্মে ঘোষণা প্রদান করেন। আবার পরবর্তীতে সি নামক ব্যক্তি এসে দাবি করে বি হচ্ছে আমার স্ত্রী। তারপর বিকে প্রত্যর্পণ করার জন্য একটা মামলা দায়ের করলো। পূর্ববর্তী মামলার প্রদত্ত ঘোষণা সি এর উপর অবশ্যই পালনীয় নয়। তাহলে সি এখানে কিন্তু তৃতীয় কোনো পক্ষ, এখানে সি এর উপর কিন্তু এই ঘোষণাটা প্রযোজ্য হবে না। এটাই হচ্ছে ঘোষণার ফলাফল। সো আমরা এখানে দেখলাম যে ঘোষণার যে ফলাফলটা, এটা মোকদ্দমার পক্ষগণের মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি এবং ট্রাস্টি, এই তিন শ্রেণীর ব্যক্তির উপরে ঘোষণাটা মানতে বাধ্য। তৃতীয় কোনো থার্ড পার্সন ব্যক্তি যদি এসে আবার তাদের বিরুদ্ধে আরেকটা ঘোষণা চায়, যেমন এই যে স্ত্রীর কথা বললাম, এ নামক ব্যক্তি বলতেছে বি হচ্ছে আমার স্ত্রী, সে এখানে বিবাদী করলো তার মাকে এবং তার স্ত্রীকে, আদালতে একটা ঘোষণা দিলেন, এটা কিন্তু মানতে এ, বি এবং তার মা মানতে বাধ্য। কিন্তু সি যখন এসে বলল যে বি হচ্ছে আমার স্ত্রী, এটা কিন্তু সি এর উপর বাধ্য নয়। কমেন্টে জানিয়ে যাবেন বুঝতে পেরেছেন কিনা। অর্থাৎ তিন ধরনের ব্যক্তি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এই যে 43 ধারা এটা মানতে বাধ্য না। তো এই যে 42-43 ধারার মূল বিষয়টা, এই মূল বিষয়টা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কমেন্টে আমি মনে করি প্রশ্ন যেভাবেই করুক আপনি এখানে উত্তর করতে পারবেন, উদাহরণ সহ যদি ভালোভাবে বুঝেন। দেখেন, প্রশ্ন কমন পাওয়া অত্যন্ত সহজ, বুঝে শুনে বেসিকটা আপনাকে আয়ত্ত নিতে হবে। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন কমেন্ট করবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা ঘোষণা শেষ করলাম। আমরা এখন যাব রিসিভার। বলেন তো, রিসিভার কোন আইনের বিধান অনুযায়ী পরিচালিত হয়? রিসিভার কোন আইনের বিধান অনুযায়ী পরিচালিত হয়? দেখি কে বলতে পারেন। এই যে রিসিভার নিয়োগ, এটা আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা। অনেকে উত্তর দিচ্ছেন কারিমা আক্তার সহ দেওয়ানি কার্যবিধির আদেশ 40 বিধি 1 অনুযায়ী। ওকে, দেখেন, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ডিসক্রিশনারি, অর্থাৎ এই যে বিচারাধীন মামলায় তত্ত্বাবধায়ক নিয়োগ আদালতের এটা সুবিবেচনার উপর নির্ভরশীল। আদালতের এই যে রিসিভার নিয়োগ, এটা আদালত সুবিবেচনার উপর নির্ভরশীল। এখানে দেওয়ানি কার্যবিধির দেখেন এই যে নিয়োগটা কিভাবে হবে, রিসিভার কিভাবে পরিচালিত হবে, কিভাবে নিয়োগ হবে, রিসিভার কিভাবে নিয়োগ হবে,
রিসিভার নিয়োগ, তারপরে রিসিভার পরিচালনা, রিসিভারের দায়িত্ব, কর্তব্য, পারিশ্রমিক, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আমরা দেখি। এই যে 44 ধারা, এই 44 ধারাতে মূলত বলা হচ্ছে যে এটা আদালতের স্বেচ্ছাধীন ইচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভরশীল, কিন্তু এটা পরিচালিত হবে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, দেওয়ানি কার্যবিধির কত আদেশে? দেওয়ানি কার্যবিধি 1908 এর আদেশ 40। দেওয়ানি কার্যবিধি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, ওকে, দেওয়ানি কার্যবিধির আদেশ 40 এর যে এই যে রিসিভারটা কিভাবে পরিচালিত হবে, কিভাবে নিয়োগ হবে, রিসিভারের দায়িত্ব কর্তব্য, তার পারিশ্রমিক সম্পর্কে ইত্যাদি বিষয় বলা আছে কোথায়? দেওয়ানি কার্যবিধির নির্ধারিত যে পদ্ধতি, দেওয়ানি কার্যবিধির আদেশ 40-এ। ওকে, আমরা 44-এ তাহলে শুনবো যে এইটা একটা প্রতিকার। আদালত রিসিভার একজন সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি প্রতিকার চাইতে পারেন, রিসিভার চাওয়াটাও একটা প্রতিকার। আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী এটা মঞ্জুর করেন, এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। কিন্তু কিভাবে পরিচালিত হবে, কিভাবে এটা, নিয়মটা কি, কর্তব্য কি, রিসিভারের সকল বিষয় বলা আছে দেওয়ানি কার্যবিধি 40 আদেশে। এইটুকু এখান থেকে জানেন। একটা প্রশ্ন আমরা দেখি, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক? রিসিভার নিয়োগ পদ্ধতি সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রিসিভার নিয়োগের পদ্ধতি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। রিসিভার নিয়োগ আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে রিসিভার নিয়োগের কোনো সুযোগ নেই। এটা সঠিক উত্তর, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ওকে, আমরা চলে যাচ্ছি আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনাটুকু, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা, ওকে, আপনারা কমেন্ট করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় নিষেধাজ্ঞা কত প্রকার? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় নিষেধাজ্ঞা কত প্রকার? সবাই একটু কমেন্ট করবেন। অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। সবাই কমেন্ট করবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারার বিধান অনুযায়ী কত প্রকার এখানে, ও রিসিভার কত, নিষেধাজ্ঞা কত প্রকার? ইয়াসমিন রত্না, শরীফ আল মামুন ভাই যুক্ত আছেন, সুকান্ত পাল যুক্ত আছেন। অনেকেই যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি যুক্ত আছেন। হ্যাঁ, রফিকুল ইসলাম পিন্টু ভাই যুক্ত আছেন, ফারুক হোসেন লয়ার, রহমত আলী 2 প্রকার। ওকে, হ্যাঁ, আমরা দেখেন এই যে প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্র্যান্টেড, নিরোধমূলক প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়। নিরোধমূলক, প্রথমে যাব, দেখেন, হ্যাঁ, নিষেধাজ্ঞাটা একটু কথা বলে নেই। নিষেধাজ্ঞা 52 ধারাতে 2 প্রকার, কিন্তু মূলত হচ্ছে এটা 3 প্রকার। সুনির্দিষ্ট প্রতিকার আইনে এটা 3 প্রকার। একটা কি? অস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী, চিরস্থায়ী এবং বাধ্যতামূলক। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মূলত 3 প্রকার নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারাতে কয় প্রকার নিষেধাজ্ঞা বর্ণিত আছে? 2 প্রকার। কিন্তু মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি আপনি যান, এখানে মূলত 3 প্রকার নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, অস্থায়ী, চিরস্থায়ী, বাধ্যতামূলক। আবারও বলি, অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আমরা এখন প্রথমেই প্রিভেন্টিভ রিলিফের যে বিষয়টা 52 ধারা, এই 52 ধারাটা আমরা পড়বো। 52 ধারা থেকে আমরা পড়বো 52 ধারা। এখানে দেখেন যে কথাটা বলা হচ্ছে যে প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্র্যান্টেড,
নিরোধমূলক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়, যেভাবে মঞ্জুর করা হয় নিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ, নিরোধমূলক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়। এই যে নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড, প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড, এখানে আমাদের মূলত যেতে হবে প্রথমেই দেখেন 6 ধারা। এই যে ধারা 6, এখানে বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা, অর্থাৎ নিরোধক প্রতিকার, নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা আছে 6 ধারা। প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার, এই সংজ্ঞাতে বলা হচ্ছে, 5 ধারার গ নাম্বার উপধারা যে সংজ্ঞাটা আছে, অর্থাৎ যা না করতে নিষেধ করা হয়েছে, এমন একটি কাজ না করার ব্যাপারে আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকেই বলা হয় প্রিভেন্টিভ রিলিফ বা নিষেধাত্মক প্রতিকার। এখানে দেখেন পিআর মানে প্রিভেন্টিভ রিলিফ, তাহলে এর সংজ্ঞা আছে 6 ধারাতে। 6 ধারাতে বলছে যে 6 ধারাতে কি বলছে, এই সংজ্ঞাতে বলছে 6 ধারা যে 5 গ ধারাতে যে প্রতিকারটার কথা বলা হচ্ছে, এই প্রতিকারকে বলা হয় প্রিভেন্টিভ রিলিফ। আবার এটা কিভাবে মঞ্জুর হয়, কিভাবে আদালত এটা মঞ্জুর করেন, কিভাবে মঞ্জুর করেন, এটা আদালত কিভাবে মঞ্জুর করে, এই বিষয়ে বলা হচ্ছে কোথায়, 52 ধারাতে। দেখেন ভালো করে একটু লক্ষ্য করবেন, একটু চিত্রটা ভালো করে লক্ষ্য করেন, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। তাহলে দেখেন কিভাবে এই প্রিভেন্টিভ রিলিফ আদালত মঞ্জুর করেন। 52 ধারাতে বলা হচ্ছে দুই ভাবে, কয়ভাবে, 2 ভাবে। 1 নাম্বার হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, অস্থায়ী এবং আরেকটা কি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। আরেকটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত এটা মঞ্জুর করেন, অস্থায়ী এবং চিরস্থায়ী। এবং এই দেখেন 52 ধারা থেকে আমরা দেখলাম 2 ভাবে আদালত এখানে নিষেধাজ্ঞা বা প্রিভেন্টিভ রিলিফ দিয়ে থাকেন। 52 ধারাতে একটু যদি ভালো করে লক্ষ্য করি, এই যে 52 ধারাটা, 52 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, 52 ধারা এখানে বলা হচ্ছে 2 ভাবে, 52 ধারাতে 2 ভাবে আদালত প্রিভেন্টিভ রিলিফ দিয়ে থাকেন, অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এই ইংরেজি হেডলাইনটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য যে প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড, প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড at the discretion of the court by injunction, অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত প্রতিকার মঞ্জুর করেন টেম্পোরারি অর পারপাচুয়াল, টেম্পোরারি অর পারপাচুয়াল মানে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে এবং পারপাচুয়াল হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। তো এটা আপনাকে ভালোভাবে কিন্তু আয়ত্ত করতে হবে, প্রত্যেকটা অর্থ বুঝতে হবে যে প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড at the discretion of the court by injunction, টেম্পোরারি অর পারপাচুয়াল। সো আমরা দেখেন 6 ধারা থেকে সংজ্ঞা, এই সংজ্ঞাতে বলা হচ্ছে 5 গ ধারাতে যেটা বলা হচ্ছে তাকেই বলা হয় নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। এই যে নিরোধক প্রতিকারটা যেভাবে মঞ্জুর করা হয়, 2 ভাবে আদালত এটা মঞ্জুর করেন, এই 2 ভাবে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এখন দেখেন এই অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা কোথায় আছে, সংজ্ঞা, এই সংজ্ঞার কথা যদি আপনি জান, এই সংজ্ঞাটা বলা হচ্ছে 53 ধারাতে। কোথায়, 53 ধারাতে। এই সংজ্ঞা দুইটারই সংজ্ঞা আছে 53 ধারা। কোথায়, এই 53 ধারাটা আমরা একবারে শিখে নিই। এই দুইটা ধারারই সংজ্ঞা আছে 53 ধারাতে। সবাই আমরা দেখেন একবার 53 ধারাটা দেখেন। 53 ধারা, দুইটা ধারারই সংজ্ঞা, মানে দুইটা বিষয়েরই সংজ্ঞা আছে, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53 ধারাতে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও আছে 53 ধারাতে। অস্থায়ী নিষেধাজ্ঞা দেখেন কি বলা হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এটা কার্যকর থাকে, মামলার যে কোনো অবস্থাতে এটা মঞ্জুর করা যায়। বুঝেন নাই, আমি বুঝিয়ে দিচ্ছি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে। তো এই চিত্রটা একটু ভালোভাবে মনে রাখেন। আমরা দেখেন কোথায় চলে গেলাম, 6 ধারা, 5 গ ধারা, 52 ধারাতে অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা 2 ভাবে মঞ্জুর করা যায়।
আবার এই সংজ্ঞাটা বলা হয়েছে 53 ধারাতে। আবার চিরস্থায়ী নিষেধাজ্ঞা যেভাবে মঞ্জুর করা হয়, যেভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করেন, এটা বলা হয়েছে 54 ধারা। পাঁচ পাঁচ ভাবে, হ্যাঁ, 5 ভাবে। ওকে। আবার অস্থায়ী নিষেধাজ্ঞাটা যেভাবে মঞ্জুর করবেন, এটা সিপিসির 39 কত আদেশ বলেন তো? সিপিসির 39 আদেশে এটা বলা হয়েছে কিভাবে মঞ্জুর করবেন। ওকে, এই চিত্রটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে লাগবে। এই চিত্রটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে লাগবে। এটা বলা হয়েছে কিভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবেন, এটা বলা হয়েছে 54 ধারাতে। দেখেন 54 ধারাতে বলা হয়েছে। এবং অস্থায়ী নিষেধাজ্ঞাটা কিভাবে আদালত মঞ্জুর করেন, এটা বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির 39 আদেশে। ওকে, সিপিসি। এই চিত্রটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, একটু কাজে লাগবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয় বলতে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, আমরা প্রথমেই দেখব অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি। দেখেন, এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা আদালত কি করতে পারেন? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে নিষেধাজ্ঞাটা মঞ্জুর করেন তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। এটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে এটা সংজ্ঞাটা কোথায়? 53 ধারা। আমরা 53 ধারা আলোচনা করতেছি, একটু ভালো করে খেয়াল করবেন। 53 ধারা, 53 ধারাতে কি বলা হচ্ছে? 53 ধারাতে বলা হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। 53 ধারাতে কি আছে? অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত কখন মঞ্জুর করেন, কিভাবে মঞ্জুর করেন, এই নিয়ম পদ্ধতিটা বলা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 39 আদেশে, এটা বিস্তারিত বলা আছে। ওকে, এখন দেখেন এই যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আদালত কখন মঞ্জুর করেন, এটা কি একটা ডিক্রি, এটা কি একটা মামলা? কমেন্ট করবেন। না, এটা একটা ডিক্রিও নয়, এটা একটা মামলাও নয়, এটা একটা আদেশ। এবং এটা হচ্ছে একটা কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আবেদনটা চাইবেন, কখন চাইবেন, কি কারণে চাইবেন, 39 আদেশে বলা আছে। তবে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার ক্ষেত্রে আদালত যে বিষয়গুলো বিবেচনায় নেবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হলে আদালত মঞ্জুর করতে হলে যে বিষয়গুলো বিবেচনায় নেবেন, বিষয়গুলো বিবেচনায় নেবেন সেগুলো কি কি দেখেন। তার পূর্বে আপনারা একটু কমেন্ট করবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা এটা কি একটা ডিক্রি নাকি আদেশ, এটা একটু কমেন্ট করেন। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর আদালত কখন করবেন, একটা প্রাইমা ফেসি কেস থাকতে হবে। প্রাইমা ফেসি কেস বা আপাত দৃষ্টিতে একটা কি মোকদ্দমা থাকতে হবে, একটি মামলা থাকতে হবে, একটি মামলা। আপাত দৃষ্টিতে একটা মামলা থাকতে হবে, অর্থাৎ প্রাইমা ফেসি কেস। আপাতত দৃষ্টিতে একটা মামলা থাকতে হবে। হ্যাঁ, আদেশ, ভেরি গুড, অনেকেই উত্তর দিচ্ছেন। এখানে ইররিপারেবল লস বা অপূরণীয় ক্ষতির আশঙ্কা বিদ্যমান থাকতে হবে, অপূরণীয় ক্ষতির আশঙ্কা থাকতে হবে। এবং কি থাকতে হবে? ব্যালেন্স অফ কনভেনিয়েন্স, মামলার সঠিক ভারসাম্য। এই যে তিনটি বিষয় যখন আদালত বিবেচনায় নেবেন, তখন কি শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে কি করবেন? শুনানির পর আদালত এখানে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করতে পারে। সরি, প্রাইমা ফেসি কেস, ওকে, ইররিপারেবল লস, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স থাকতে হবে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমার সাথে আপনার একটা দেওয়ানি মামলা চলমান আছে। কিসের মামলা? যে কোনো মামলা হতে পারে, বাটোয়ারার মামলা হতে পারে, ঘোষণার মামলা হতে পারে, তারপরে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হতে পারে, অথবা দখল পুনরুদ্ধারের মামলা হতে পারে। যে কোনো একটা মামলা যখন আপনার সাথে আমার চলমান থাকবে, তো এই মামলা চলমান থাকা অবস্থায় যদি কোনো পক্ষ মনে করে যে হ্যাঁ,
এখানে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত আদেশ না দেন, তাহলে এই মামলাটার যে নির্দিষ্ট পরিমাণ যে জমিটা বিরোধভুক্ত যে জমি, সে জমির একটা ক্ষতি সাধন হতে পারে, ওই জমিটা হস্তান্তরিত হতে পারে ইত্যাদি গুরুতর ক্ষতির আশঙ্কা যখন বিদ্যমান থাকে, তখন মামলার যে কোনো পক্ষ এখানে ইচ্ছা করলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করতে পারেন। তো এখানে যেমন ধরেন এ নামক একজন ব্যক্তি এই জমিটার মালিক, বি নামক একজন ব্যক্তি, ধরেন এটাও না, ধরেন এ এবং বি এর মধ্যে এই ভূমিটা নিয়ে ধরেন একটা বাটোয়ারার মামলা চলমান আছে, কথার কথা বাটোয়ারা। এখন এই এ নামক ব্যক্তি এবং বি নামক ব্যক্তি, দুই ব্যক্তির মধ্যে যে কোনো এক ব্যক্তি এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। ধরেন এ নামক ব্যক্তি চাইলো, এই যে একটা মামলার মধ্যেই কিন্তু আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন। ধরেন এটা নিয়ে একটা মামলা চলমান আছে, 12 নম্বর মামলা 2025। এই মামলাটা ধরেন এটা একটা মামলার নাম্বার 12/25। এই মামলায় আপনি একটা দরখাস্ত দায়ের করতে হবে। দরখাস্ত, এই দরখাস্তটাই হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে এই পক্ষগণের মধ্যে যে কোনো একজন পক্ষ যদি মনে করেন যে এই ভূমিটার ক্ষতি হতে পারে, অপর পক্ষ এই ভূমিটা হস্তান্তরিত করতে পারে, ওই ভূমিতে কি করতে পারে, ধ্বংস করতে পারে, অপূরণীয় একটা ক্ষতি করতে পারে, এরকমের আশু সম্ভাবনা যখন বিদ্যমান থাকবে, বিরোধভুক্ত সম্পত্তি ক্ষতি হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকবে, তখন আদালতে যে কোনো একটা পক্ষ একটা দরখাস্তের মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবে। অর্থাৎ মামলা কিন্তু চলমান থাকতে হবে, যে কোনো একটা মামলা, যে কোনো দেওয়ানি মামলায় আপনি কি করতে পারবেন, ওই সম্পত্তির অপূরণীয় ক্ষতির কারণ যখন থাকে, আশু সম্ভাবনা বিদ্যমান থাকে, তখন কিন্তু আপনি এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চাইতে পারেন। সো একটা মামলার মধ্যে কিন্তু দরখাস্ত দিয়ে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন। অস্থায়ী নিষেধাজ্ঞাটা কিন্তু আলাদা কোনো মামলা না। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। অর্থাৎ যখন একটা মামলা চলমান হবে আপনার সাথে আমার, ধরেন আমি এবং আপনার সাথে একটা জমি নেওয়া বিরোধ, ধরেন একটা মামলা চলমান আছে আপনার সাথে আমার, তখন এই যে আমরা দুই পক্ষ, যে কোনো এক পক্ষ ইচ্ছা করলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারি, যার অপূরণীয় ক্ষতির কারণ বা আশু সম্ভাবনা বিদ্যমান থাকে। তখন আদালত কি করবে, মামলা গুণাগুণের উপর ভিত্তি করে দরখাস্ত শুনানি করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটা যে আদেশ দেন, এটা হচ্ছে একটা আদেশ, ডিক্রি নয়, এটা কিন্তু ডিক্রি না। অস্থায়ী নিষেধাজ্ঞাটা কিন্তু একটা হচ্ছে আদেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে আদেশটা আদালত মঞ্জুর করেন, এটাকে বলা হয় টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝাইতে পারছি কিনা জানি না, একটু কমেন্ট করবেন। এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা দেখেন, এবং এটা মঞ্জুর করা হয় কিভাবে, এটা মঞ্জুর হয় 39 আদেশ সিপিসি। এখন আমরা দেখেন চিরস্থায়ী নিষেধাজ্ঞায় চলে যাব। চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও কিন্তু দেওয়া আছে 53 ধারাতেই। হ্যাঁ, এই যে সংজ্ঞা কোথায়, যদি প্রশ্ন হয় চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53 ধারাতে উত্তর দিবেন। অনেকেই কিন্তু ভুল করে উত্তর দিয়ে ফেলেন 54 ধারা। অনেকে হ্যাঁ এটার বিরুদ্ধে আপিল করা যাবে, অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা যায়। এটা আমরা এই যে আপিলেবল যে আদেশগুলো আছে, এই আদেশগুলো আছে না, আপিলেবল আদেশ কোথায় আছে বলেন তো, 43-এর এক বিধি, 43 আদেশের এক বিধিতে 25টি আপিলেবল আদেশ আছে। এই 25টি আপিলেবল আদেশের মধ্যে কিন্তু এটা অন্যতম। সো এই আদেশগুলোর বিরুদ্ধেও আপিল করা যাবে। মামিনুল হক নাকি মমিনুল ইসলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। ওকে, ওকে ওকে আমরা হ্যাঁ চলে যাচ্ছি চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, এটার সংজ্ঞা কোথায়, কেউ আবার 54 ধারা বললেন না। 54 ধারাতে বলা হচ্ছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা যায় এই বিষয়ে। সো আমরা 54 ধারায় চলে যাই, চলুন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা, তাহলে সংজ্ঞাটা কি,
যে মামলার গুণাগুণের উপর ভিত্তি করে শুনানির পর চূড়ান্ত ডিক্রির মাধ্যমে যে আদালত যে রায়টা দেন, চূড়ান্ত ডিক্রির মাধ্যমে, এটাকে বলা হয় চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ওকে, এখন দেখেন চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা কখন মঞ্জুর করা যায়, কখন মঞ্জুর করা যাবে, এটা বলা হয়েছে 54 ধারাতে। 54 ধারাতে, সংজ্ঞা 53, 54 ধারাতে বলা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা যায়। পারপাচুয়াল ইনজাংশন when granted, when granted। 54 ধারায় চলে যাচ্ছি। চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা যাবে, কখন মঞ্জুর করা যাবে, কয়টি ক্ষেত্রে? কমেন্ট করেন কয়টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, সবাই কমেন্ট করবেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কয়টি ক্ষেত্রে মঞ্জুর করা যায়, সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, 25টি আদেশের কথা বলা হচ্ছে। সুবর্ণ মল্লিক, ভেরি গুড। আপনারা একটু কমেন্ট করেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা এই যে কয়টি ক্ষেত্রে মঞ্জুর করা যায়, এটাও সবাই কমেন্ট করবেন, দেখি কে কে উত্তর করতে পারেন। কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 5টি ক্ষেত্রে, ভেরি গুড। প্রশ্ন এখান থেকে এমসিকিউ পরীক্ষায় হয়। 5টি ক্ষেত্রে আদালত ইচ্ছা করলে স্বেচ্ছাধীন ক্ষমতায় তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মঞ্জুর করতে পারেন। এই 5টি ক্ষেত্র কি কি? আমরা এই যে 12 ধারা, 11 ধারা, এখানে 4টি ক্ষেত্র পড়েছি কিনা মনে আছে? 12 ধারা, 12 ধারা পড়েন নাই? এটা তো বহুল প্রচলিত একটা ধারা, আপনাদেরকে সহজ করে দিচ্ছি। 12 ধারাটা কি বলা হচ্ছে? 12 ধারাতে বলা হচ্ছে চুক্তি প্রবল, চুক্তি বলবৎ কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। পড়েন নাই? 12 ধারার যে 4টা ক্ষেত্র আপনারা পড়ে থাকলে মুখস্থ করে ফেলবেন। ওই 12 ধারার 4টি, একটা বৃদ্ধি করা হয়েছে, এখানে একটা বৃদ্ধি করা হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে সহজ করে দিচ্ছি। এই যে 11 ধারা, 12 ধারা এবং এখানে 54 ধারা, 5টি ক্ষেত্রের মধ্যে 4টি কিন্তু 12 ধারা থেকেই আসছে। এই যে 54 ধারা, 5টি ক্ষেত্রের কথা বলা হচ্ছে যে পারপাচুয়াল ইনজাংশন গ্র্যান্টেড, এখানে যে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবেন, এই 5টি ক্ষেত্রের মধ্যে 12 ধারাতে যে 4টা ক্ষেত্র আপনারা পড়ছেন, এই 4টা ক্ষেত্র লিখে ফেলেন তো, কার কার মনে আছে? যে ক্ষেত্রে, দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার, সম্পত্তির ট্রাস্টি বা জিম্মাদার, হ্যাঁ ট্রাস্টি। দেখেন 4টি ক্ষেত্র কি কি আমরা পড়িনি, সবাই জানি। হ্যাঁ, ভেরি গুড। ওকে ওকে, অনেকেই কমেন্ট দিচ্ছে, রিয়াজউদ্দিন। হ্যাঁ, যে ক্ষতি হবে, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড না থাকলে, নির্ণয়ে মানদণ্ড না থাকলে, মানদণ্ড না থাকলে, ওকে, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড না থাকলে, আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে, আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত, তারপরে 4 নাম্বার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে, এবং এই যে 4টি ক্ষেত্র কিন্তু এটা 12 ধারার 4টা ক্ষেত্র, একটা এখানে বৃদ্ধি করা হয়েছে, একটা হচ্ছে শেষেরটা 5 নাম্বার। এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে বিচার বিভাগীয় জটিলতা নিরসনের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন, অর্থাৎ যে ক্ষেত্রে বিচার বিভাগীয় জটিলতা, এই যে শেষেরটা, এটা এখানে আপনার বৃদ্ধি। তাহলে আপনারা এখানে সহজ টেকনিকে এটা মনে রাখবেন, 12 ধারার 4টা, শেষে যায় বিচার বিভাগীয় জটিলতা নিরসনের জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন হলে,
এই মোট 5টি ক্ষেত্রে আদালত পারপাচুয়াল ইনজাংশন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে এই যে 54 ধারার একটা ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা। এই ব্যাখ্যাতে যে বিষয়টা বলা হচ্ছে, ফর দ্য পারপোজ অফ দিস সেকশন এ ট্রেডমার্ক ইজ প্রপার্টি। তাহলে এখানে ট্রেডমার্ক ব্যাখ্যাতে 54 ধারার একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাতে বলা হচ্ছে ব্যাখ্যা ট্রেডমার্ক এই ট্রেডমার্কও কিন্তু একটা সম্পত্তি হয়ে যাবে। ট্রেডমার্ক বলতে কি বোঝায়? ট্রেডমার্ক মানে হচ্ছে একটা প্রতীক, একটা চিহ্ন। ট্রেডমার্ক মানে একটা প্রতীক বা চিহ্ন। ওকে, তাহলে দেখেন 54 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা 5টি ক্ষেত্রে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মঞ্জুর করে থাকেন। এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। 5টি ক্ষেত্রে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। 12 ধারার যে 4টি ক্ষেত্র, যে ক্ষেত্রে বিবাদী সম্পত্তির ট্রাস্টি বা জিম্মাদার যে ক্ষতি হবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে, এখানে বাদীর যে ক্ষতি হবে এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকবে না। আর্থিক ক্ষতিপূরণ একদম স্বল্প। এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর না করলে একটা ক্ষতিপূরণ দিতে পারে, এটা অপর্যাপ্ত হবে। এমনকি এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত না দিলে এখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে না, সম্ভাবনাই নাই। বিচার বিভাগীয় জটিলতা নিরসনের জন্য এখানে আদালত নিষেধাজ্ঞার প্রয়োজন হলে এই 5টি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকেন। এই যে ট্রেডমার্ক ব্যাখ্যা, এই ধারার ব্যাখ্যাতে বলা হচ্ছে ট্রেডমার্ক একটা সম্পত্তি। এখন এই মামলাটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা কত দিনের মধ্যে দায়ের করতে হবে বলেন তো দেখি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলার তামাদি মেয়াদ কত, আর্টিকেল কত, কমেন্ট করবেন। এবং কোর্ট ফি কত? দেলোয়ার হোসেন মুকুল সাহেব যুক্ত আছেন। ওকে, আমরা দেলোয়ার সাহেবকে দেখতে পাচ্ছি। সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট দিবেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলার তামাদি মেয়াদ কত? ওকে, সবাই কমেন্ট করবেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ কত? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ কত? সবাই কমেন্ট করবেন। ওকে, হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছেন 6 বছর। রুফিয়া কমেন্ট করবেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ কত? তামাদি মেয়াদ কত? সবাই কমেন্ট করবেন। ওকে, হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছেন 6 বছর। ওকে, 6 বছর আমরা জানলাম যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ 6 বছর। এটা হচ্ছে একটা ডিক্রি। হ্যাঁ, এটা হচ্ছে ডিক্রি। যেমন ধরেন এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা থেকে কিছু উদাহরণ আপনাকে পড়ে যেতে হবে, কিন্তু এখান থেকে দেখেন, এ বি কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে, বি সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন করার জন্য চুক্তিবদ্ধ হন, না করার জন্য চুক্তিবদ্ধ হন। বি কে চুক্তি লঙ্ঘন করে খনন কাজ করে, এখন এটা থেকে বিরত রাখার জন্য এ নামক ব্যক্তি মামলা দায়ের করতে পারে। এই উদাহরণগুলো পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, এ নামক একজন ব্যক্তি উকিল হিসেবে নিয়োজিত থাকার সময় তার মক্কেল বি এর কতগুলো দলিল তার দখলে আসে। এ দলিলগুলো সাধারণ মক্কেলের মধ্যে প্রকাশ না করার অথবা বিষয়বস্তু একজন আগন্তুকের নিকট ফাঁস করে দেওয়ার হুমকি প্রদর্শন করে, তেমন করা হতে বিরত রাখার জন্য বি নিষেধাজ্ঞা চাইতে পারে। এই উদাহরণটা একটু পড়তে পারেন। যেমন ধরেন আমি একজন উকিল, এই উকিল হিসেবে বি হচ্ছে আমার মোয়াক্কেল বা ক্লায়েন্ট। মোয়াক্কেল, সে আমার কাছে কি আসলো? কিছু কাগজপত্র, দলিল বা কিছু কাগজপত্র
এই কাগজপত্র তিনি আমার কাছে জিম্মা রাখলেন। এখন দেখা যাচ্ছে আমি পরবর্তীতে এই দলিলপত্র কাগজগুলো অন্যত্র বা তার বিপক্ষের লোককে দেখাবো বা ইত্যাদি, তাকে বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করতেছি। এরকমের পরিস্থিতি হলে এগুলো আমি যেন কি করতে না পারি, তার অনুমতি ব্যতীত প্রকাশ না করতে পারি, তিনি কিন্তু আমার বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। আরেকটা উদাহরণ দেখেন, এই যে ধরেন এই রকমের একটা উদাহরণ, কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ধরেন এটা হচ্ছে আপনার বাড়ি। এখন পাশের বাড়িতে কি করলো, মাইক দিয়ে, মাইক তো আমরা চিনি যেটা উচ্চ স্বরে, হ্যাঁ, মাইক দিয়ে উচ্চ স্বরে গান বাজনা প্রতিনিয়তই এমন ভাবে আপনার প্রতিবেশী গান বাজনা করে, যার কারণে আপনার প্রত্যেক দিন কি হয়, অনেক মানে কি হয়, সমস্যার সম্মুখীন হন আপনার, আরাম আয়েশ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তিনি তার মাইকটা আপনার বাড়ির দিকে দিয়ে বা কোনো বক্স এমন ভাবে সাউন্ড দিয়ে তিনি গান বাজনা প্রত্যেক দিন এটা করতেই থাকে প্রতিনিয়ত। এখন আপনি সেটা তিনি করা থেকে বিরত রাখার জন্য আপনি এখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। তেমনি ভাবে দেখেন, আপনার জমিতে কেউ দেখা যাচ্ছে প্রবেশ করার জন্য হুমকি দিচ্ছে। ধরেন এ নামক ব্যক্তির জমি, এটা এই জমি, বি নামক ব্যক্তি এই জমি বেদখল করার হুমকি দিচ্ছে। বেদখল করার হুমকি প্রদর্শন করলে আপনি, সে যেন এই জমিটা বেদখল করতে না পারে, আপনি কিন্তু এখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কারণ আছে। ওকে, কুটফি এট ভেলুরাম, ভেরি গুড, চৌধুরী সঞ্জয় যুক্ত আছেন। তাহলে কখন কিভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, দেখেন আমি এই যে 42 ধারা, 43 ধারা, 52, 53, 54, এই ধারাগুলোর মধ্যে দেখেন 42, 43 উদাহরণ মাস্ট পড়তে হবে। উদাহরণগুলো পরীক্ষায় আপনাকে খুবই উপকারে আসবে যদি উদাহরণগুলো পড়েন। তেমনই 54, 55 এই দুইটা ধারার 57, এই যে উদাহরণ, এই ধারাগুলোর উদাহরণ পড়বেন যারা যুক্ত আছেন। আমি আপনাদেরকে একটু বলে দিলাম, এই ধারাগুলোর উদাহরণগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ উদাহরণগুলো থেকে মাস্ট প্রশ্ন হতে পারে। ওকে, আমরা কিছু প্রশ্নে চলে যাই। এক্স অনুচিত ভাবে ওয়াই এর ট্রেডমার্ক ব্যবহার করে ওয়াই কোন ধরনের প্রতিকার চাইতে পারে? এই দেখেন একটা উদাহরণ থেকে, এক্স নামক একজন ব্যক্তি ওয়াই এর ট্রেডমার্ক ব্যবহার করে তিনি কি করেন, ব্যবহার করে। ট্রেডমার্ক তো আমরা বুঝি যে একটা, যে কোনো পণ্যের উপরে যে চিহ্ন থাকে, প্রতীক থাকে। যেমন আমার দুরন্ত ল একাডেমির একটা প্রতীক আছে, ফেসবুক প্রোফাইলে দুরন্ত ল একাডেমি আপনারা দেখবেন। এরকমের দেখা যাচ্ছে আমার পেজ আছে, অন্য কেউ যদি আমার একটা বই প্রকাশ হয়েছে, যদি অন্য কেউ এই বইয়ের এই হুবহু নাম প্রকাশ করে, আমি এখানে কি করতে পারবো, চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবো, এরকমের আর কি। হ্যাঁ, ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি 57 ধারাতে, সরি 55 ধারা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আমরা চলে যাচ্ছি 55 ধারাতে, ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, এটা বলা হয়েছে 55 ধারাতে। বাধ্যতামূলক, এটা কি নিরোধমূলক প্রতিকার নাকি আদেশমূলক প্রতিকার? এটা কি নিষেধাত্মক নাকি আদেশাত্মক? একটু কমেন্ট করবেন। এটা কি রকমের প্রতিকার, যে বাধ্যতামূলক যে প্রতিকারটা, এটা কি আদেশসূচক নাকি নিষেধমূলক? সবাই একটু কমেন্ট করবেন যে এই যে ম্যান্ডেটরি ইনজাংশন, এটা কি আদেশমূলক নাকি নিষেধমূলক? এটা কি আদেশমূলক নাকি নিষেধমূলক? সবাই একটু কমেন্ট করবেন যারা যুক্ত আছেন। এটা কি আদেশমূলক নাকি নিষেধমূলক? মূলক নাকি নিষেধমূলক? এটা কি আদেশমূলক নাকি নিষেধমূলক? সবাই একটু
আদেশমূলক প্রতিকার। ভেরি গুড, ভেরি গুড। শেখ রহমান যুক্ত আছেন। দেখেন, এই যে একটা বাড়ি, এটা হচ্ছে ধরেন আপনার একটা বাড়ি। এখন এটা হচ্ছে আপনার সীমানা, এটা হচ্ছে আপনার সীমানা। এখন এটা হচ্ছে আরেকজন ব্যক্তির সীমানা। এখন সে কি করলো, এই যে আপনার সীমানা, তিনি এমন একটা বাড়ি বা এমন একটা ঘর নির্মাণ করলেন যার ছাদ আপনার বাড়ির প্রান্ত ভাগে এসে পড়লো। এখন আপনি কি করতে পারবেন, এই যে ছাদটা ভেঙে ফেলার জন্য আপনি এই যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারবেন। অর্থাৎ এই যে আপনার জমির একটা সীমানা, এই সীমানার উপরে যদি কেউ দেখা যাচ্ছে কোনো প্রাচীর নির্মাণ করে বা কোনো নির্মাণ করে, হ্যাঁ, তখন কিন্তু আপনি এখানে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারবেন। এই রকমের অবস্থা, ঠিক আছে, ম্যান্ডেটরি ইনজাংশন। এই কাজ মানে এই যে নিষেধাজ্ঞা, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যই হচ্ছে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এটার মামলা করার তাবাদি মেয়াদ হচ্ছে 6 বছর। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে মামলা করতে হবে। হ্যাঁ, কিছু উদাহরণ আপনারা পড়বেন। দেখেন, এখানে একটা উদাহরণ আছে। এ একটি বাড়ির ছাদের প্রান্ত ভাগ বি এর জমির উপর দিয়ে নির্মাণ করে। বি তার জমির উপর ছাদের যতটুকু প্রান্ত ভাগ পড়েছে ততটুকু ভেঙে ফেলার জন্য নিষেধাজ্ঞার জারির আদেশ চাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ধারা 5 এর নিরোধমূলক আদেশ একটি, নিষেধমূলক একটি। সাথী চাকি যুক্ত আছেন। এই যে তার যে প্রান্ত ভাগ, এটা ভেঙে ফেলার জন্য আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন। এটি হচ্ছে আদেশাত্মক প্রতিকার। হ্যাঁ, যাই হোক, একটু বই হচ্ছে মূলত। তারপরে আমরা চলে যাচ্ছি 56 আর 2টা ধারা আলোচনা করব। 56 ধারা কয়টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদালত নামঞ্জুর করতে পারেন? নিষেধাজ্ঞা নামঞ্জুর, আদালত কয়টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা নামঞ্জুর করবেন? কয়টি কারণ আছে? কমেন্ট করবেন কয়টি কারণে, কয়টি কারণ, কয়টি কারণে আদালত নিষেধাজ্ঞা নামঞ্জুর করে থাকেন? সবাই কমেন্ট করবেন। এটাই হচ্ছে প্রশ্ন, নিষেধাজ্ঞা নামঞ্জুর। যে ইনজাংশন হোয়েন রিফিউজড, আদালত কখন রিফিউজড করেন ইনজাংশন? কয়টি ক্ষেত্রে এটা করে থাকেন? এটাই হচ্ছে প্রশ্ন। এখান থেকে প্রশ্ন এটাই যে আদালত কয়টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা নামঞ্জুর করে থাকেন? নামঞ্জুর, আদালত নিষেধাজ্ঞা প্রদান করবেন না কয়টি ক্ষেত্রে? এটা মনে রাখেন শুধু এখান থেকে। 11টা ক্ষেত্রে, রাইট? 11টি ক্ষেত্রে, 11টি ক্ষেত্রে আদালত কি করে নিষেধাজ্ঞা নামঞ্জুর করে থাকেন। এই 11টি ক্ষেত্র আপনারা লিখিত জন্য খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য, লিখিত এক্সামের জন্য। সো আপনারা যদি এখন থেকে পারেন, যেহেতু হাতে আপনাদের অনেক সময় আছে, সো আমি বলবো এই 11টি ক্ষেত্র মুখস্থ করে ফেলবেন। লিখিত পরীক্ষায় এখানে প্রশ্ন হতে পারে যে আদালত কয়টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা নামঞ্জুর করে থাকেন। এই 11টি ক্ষেত্রে মুখস্থ, এটা পড়ানোর কিছু নাই, আমি পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। 11টা ক্ষেত্র কখন আদালত নিষেধাজ্ঞা নামঞ্জুর করেন এটা পড়ে নেবেন। হ্যাঁ, 57 ধারা, এই 57 ধারাটা হচ্ছে নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা। নেতিবাচক চুক্তি পালন করার জন্য, নেতিবাচক চুক্তি পালন করার জন্য নিষেধাজ্ঞা। আমাদের আইন শিক্ষা একাডেমির শরীফুল হক স্যারকে ইতিমধ্যে আপনারা সবাই চিনেন। তিনি একটি ক্লাসে চমৎকার একটা উক্তি করেছিলেন এই 57 ধারা নিয়ে। ওনার প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল, শরীফুল হক স্যারের প্রতি। তিনি একটা উক্তি দিয়েছিলেন যে আমার সাথে প্রেম করো আর না করো, আমার সাথে প্রেম করো বা না করো, তাতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, আমার সাথে প্রেম করো আর না করো তাতে আপত্তি নাই, তুমি অন্য কারো সাথে প্রেম করিতে পারবা না, কারো সাথে প্রেম করতে পারবা না। এই যে এইটা বুঝলেই আপনি এই ধারাটা বুঝে গেলেন যে তুমি আমার সাথে, আমার সাথে, হ্যাঁ, আমার সাথে প্রেম করো বা না করো তাতে কোনো আপত্তি নাই, তবে তুমি অন্য কারো সাথে প্রেম করতে পারবা না। এই যে শরীফুল হক স্যারের যে এই উক্তিটা চমৎকার।
এটার কারণটা কি দেখেন, এই যে 57 ধারা, এই ধারাতে যে কথাটা বলা হচ্ছে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা, এখানে দুইটা শর্ত থাকে এই চুক্তির। এখানে একটা হচ্ছে কাজ করার, আরেকটা কি না করার। এই যে 57 ধারা, এখানে কি থাকে, দুইটা হা বোধক না বোধক, মানে হা, এটাকে বলা হবে হা বোধক, হা বোধক চুক্তি এবং না বোধক চুক্তি। এই দুইটা চুক্তি এখানে থাকবে। কয়টা চুক্তি থাকে? দুইটা চুক্তি থাকে। যেমন ধরেন নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা, একটা হচ্ছে হা বোধক আর একটা হচ্ছে না বোধক চুক্তি। এই যে যেমন ধরেন আমরা আবারও বলি, আমার সাথে প্রেম করো আর না করো, তুমি অন্য কারোর সাথে প্রেম করতে পারবে না। এটা কেমন, এই নেতিবাচক চুক্তি পালনটা কেমন? এখানে দুইটা শর্ত থাকে চুক্তির, হা বোধক না বোধক। যেমন ধরেন জেমস, জেমসকে আমরা সবাই চিনি, জেমস বাউল, নগর বাউল যাকে বলা হয়, নগর বাউল বললে সবাই চিনবে, নগর বাউল শিল্পী জেমস। এই জেমসের সাথে ধরেন একটা কোনো চ্যানেলের, হ্যাঁ চ্যানেলের কি হলো, চুক্তি হলো যে আপনি 2026 সালে আসন্ন, এই 26 সালে আপনি কি করবেন, আমাদের যে চ্যানেল, এই চ্যানেলে চুক্তিবদ্ধ হলেন, এই 26 সালে শুধুমাত্র আমার চ্যানেলে গান গাওয়ার জন্যই আপনি চুক্তিবদ্ধ, অন্য কোনো ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, অন্য কোনো চ্যানেলে গান গাইতে পারবেন না। শুধুমাত্র আমাদের যে সঙ্গীতা নামক একটা চ্যানেল আছে, এই সঙ্গীতা নামক চ্যানেলেই শুধু আপনাকে গান গাইতে হবে। তাহলে এখানে হাবোধক একটা চুক্তি আমরা দেখলাম, যে আমার চ্যানেলেই শুধুমাত্র, এই চ্যানেলের সাথে শিল্পী যে নগর বাউল জেমস, এই জেমসের একটা চুক্তি হলো, কি চুক্তি, গান গাওয়ার চুক্তি, গান গাওয়ার। তো এই যে তার চুক্তিটা হলো যে এই সঙ্গীতা যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের নাম হচ্ছে সঙ্গীতা, এই চ্যানেলে আপনাকে শুধুমাত্র 2026 সালে গান গাইতে হবে। এবং আরেকটা চুক্তি ছিল যে এই সঙ্গীতা চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলে আপনি গান গাইতে পারবেন না, আরেকটা চুক্তি ছিল না বোধক। সো এখানে বলা হচ্ছে হাবোধক চুক্তি পালন করা যাবে না। কেন যাবে না? আমরা জানি 21 ধারার 2 উপধারা মেবি, এখানে যে কথাটা বলা হচ্ছে যে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি, এটা পালন করা যায় না, আদালত এটা পালন করবেন না। অর্থাৎ এটা হচ্ছে তার ব্যক্তিগত যোগ্যতা, গান গাওয়া। এখন সে গান না গাইলে আপনি তাকে বাধ্য করতে পারবেন না, এটা 21 ধারাতে স্পষ্ট বলা আছে। তবে এখানে তিনি কিন্তু আরেকটা কথাও বলছেন যে অন্য কোনো চ্যানেলে আপনি গান গাইতে পারবেন না। তো জেমস কি করলো, এই চুক্তির শর্ত ভঙ্গ করলো, চ্যানেলে সঙ্গীতার যে 26 সালে গান গাওয়ার চুক্তি, 1 বছরের মধ্যে এই চ্যানেলে শুধু গান গাইবে, তিনি এই চ্যানেলে গান গাইলেন না। এখন তারা কিন্তু মামলা করে তাকে গান গাওয়াতে বাধ্য করতে পারবে না। কিন্তু জ্যাম যখন অন্য যে কোনো একটা চ্যানেলে, যে কোনো চ্যানেলে গান গাইবে, তখন কিন্তু অন্য যে কোনো চ্যানেলে তিনি যেন গান গাইতে না পারেন, তার জন্য তিনি এই না বোধক চুক্তির জন্য তিনি এখানে নিষেধাজ্ঞা চাইতে পারেন, নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা। অর্থাৎ সহজ ভাষায় যদি আরো বলি, যে জেমসের সাথে এই চ্যানেল সঙ্গীতা নামক একটা চ্যানেল, এই চ্যানেলের চুক্তি হলো 2026 সালে গান গাইবে। এখন জেমস এই চ্যানেলে 26 সালে গান গাইলো না, তারা কিন্তু মামলা করে গান গাওয়াতে তাকে বাধ্য করতে পারবে না। তবে জেম যদি 2026 সালে অন্য কোথাও অন্য কোনো চ্যানেলে গান গায়, ওই গান গাওয়া থেকে বিরত রাখার জন্য এখানে নিষেধাজ্ঞা চাওয়া যাবে। এইটাই হচ্ছে নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা 57 ধারা। কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, আজকে আমাদের শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এখানে 3 জন বিচারক ছিলেন। তো এই খেলা আসলে সারাদিন খেলাতেই ছিলাম। তো তো
খুবই টায়ার্ড। ওকে, তাই কতটুকু বোঝাতে পেরেছি জানি না। আগামীকাল হচ্ছে শুক্রবার, আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে তামাদি আইন। তামাদি আইনের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস আগামীকাল তামাদি আইন। আর আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ। এবং আগামীকাল আপনারা কি করবেন, আমাদের যারা স্টুডেন্ট যুক্ত আছেন আমাদের দুরন্ত ল একাডেমিতে, তাদের প্রতি একটাই বলবো যে আপনারা 1 থেকে 57 ধারা অ্যাসাইনমেন্ট সুন্দর করে জমা দিবেন। ওকে, এবং আগামীকাল ক্লাস তামাদি আইন 1908। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। শুভরাত্রি, শুভকামনা। আল্লাহ হাফেজ।